আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদেরকে হালকেনস্টাইন স্কুলে। সো ডিয়ার ক্লাস 7, আজকে আমরা বিজ্ঞানের আরও একটা ক্লাস পড়ব। আমরা আজকে পড়ব আমাদের চ্যাপ্টার 4। সেই চ্যাপ্টার 4টি কি? শ্বসন। আমি ইমতিয়াজ মাহমুদ আছি তোমাদের সাথে। আমরা আজকে এই শ্বসন চ্যাপ্টারের যতগুলো টপিক আছে সবগুলো টপিক সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম, এবং পরবর্তীতে আমরা আমাদের অনুশীলনীগুলো সলভ করব এবং তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এখন ফার্স্টেই হোমওয়ার্কের কথা শুনে কেউ আবার ভয়ে পালায়ও না। হোমওয়ার্ক তোমরা যদি করে গ্রুপে জমা দাও এবং যার হোমওয়ার্কটা সবচেয়ে ভালো হবে তার জন্য কিন্তু গিফট থাকছে। সো অবশ্যই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবা, যেন এই ক্লাসের পড়াটা তোমার ক্লাসেই অনেকটা কভার হয়ে যায়। যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাসটা সম্পূর্ণ করো তাহলে তোমার কিন্তু বাসায় পড়াটা অনেকটাই কমে যাবে। এর কারণ হচ্ছে কি, তুমি যদি আমার সাথে প্র্যাকটিস করতে থাকো এবং আমি যখন বলবো যে আমার সাথে বলো, তখন যদি তুমি আমার সাথে সেই কথাটা রিপিট করো, সেটা কিন্তু তোমার জন্য ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। সো আমরা চলো পড়াশোনাতে চাই। সো আমরা দেখি অ্যাট ফার্স্ট যে আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখবো। আমরা এই চ্যাপ্টার থেকে শিখব জীবের শক্তি উৎপাদন প্রক্রিয়া। জীবের শক্তি উৎপাদন প্রক্রিয়া দেখতে পাবো আমরা। চিত্রের সাহায্যে প্রাণীর শ্বসনতন্ত্রের প্রধান অংশসমূহের কাজ বর্ণনা করতে পারবো। আমরা কি পারবো? প্রাণীর শ্বসনতন্ত্রের যে কাজগুলো আছে সেগুলো আমরা কি করতে পারবো? বর্ণনা করতে পারবো। শ্বসনতন্ত্রের রোগের কারণ ও রোগের লক্ষণ, রোগের কী কারণে রোগ হয় এবং সেই রোগের লক্ষণ কি, আমরা সেটা বর্ণনা করতে পারবো। শ্বসনতন্ত্রের রোগের কারণ লক্ষণ জানার পর আমরা এর প্রতিরোধ এবং এর প্রতিকার সম্পর্কেও জানতে পারবো। আমরা এছাড়া কি জানতে পারবো? আমরা সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার তুলনা করতে পারবো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা ক্লাস 6-এ শিখে আসছি এবং আমরা এখন শিখবো শ্বসন। এই শ্বসনের মাঝে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের তুলনা করতে পারবো। প্রাণীর শ্বসনতন্ত্রের প্রধান অংশসমূহের চিত্র অঙ্কন করতে পারবো। শ্বসনতন্ত্র সমূহের চিত্র অঙ্কন করতে পারবে। এই চিত্রগুলো কিন্তু তোমরা বাসায় এঁকে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। যার চিত্র সবচেয়ে ভালো হবে তার জন্য পুরস্কার থাকবে। তুমি তোমার প্রত্যেকটা কাজ গ্রুপে পোস্ট করার জন্য ওই ক্যাটাগরিতে যার আঁকা বা যার SW সবচেয়ে ভালো হবে তার জন্য কিন্তু পুরস্কার থাকছে। সো তুমিও কিন্তু জিতে যেতে পারো একটা পুরস্কার। সো সেই পুরস্কারটা জেতার জন্য তোমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে এবং নিয়মিত হোমওয়ার্ক জমা দিতে হবে। সো আমরা চলো আমাদের পড়াশোনায় ঢুকে যাই। সো আমাদের সর্বপ্রথম পাঠ হচ্ছে শ্বসন কি। শ্বসন কি ভাইয়ারা? প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর জীবন আছে। আমরা কি জানি? প্রতিটি উদ্ভিদ এবং প্রাণীর কি আছে? জীবন আছে। আর জীবন আছে বলেই তারা কিন্তু কি? জীব। জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবনিক প্রক্রিয়ার জন্য শক্তির প্রয়োজন। জীবদেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ার জন্য কি ভাইয়া? শক্তি প্রয়োজন। আর এই শক্তি কোথা থেকে আসে? জীবকোষের সাইটোপ্লাজমে সঞ্চিত স্টার্চ, শর্করা, প্রোটিন ও ফ্যাটের অণুতে শক্তি সঞ্চিত থাকে। তাহলে আমাদের শক্তিটা কোথায় থাকে? আমাদের শক্তি থাকে হচ্ছে সাইটোপ্লাজমের সঞ্চিত স্টার্চ, শর্করা, প্রোটিন এবং ফ্যাটের অণুতে কি থাকে? শক্তি সঞ্চিত থাকে। সেই সঞ্চিত শক্তি সকল জীবকোষের জৈব ক্রিয়ার জন্য অক্সিজেন অপরিহার্য। সো আমাদের জৈবনিক ক্রিয়ার জন্য কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। প্রকৃতপক্ষে অক্সিজেন দ্বারা খাদ্যস্থ স্থৈতিক শক্তি, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয়, তাকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তর করাই শ্বসনের মুখ্য উদ্দেশ্য। তার মানে আমাদের জীবকোষের জৈবিক ক্রিয়ার জন্য কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। আর এই অক্সিজেনটা কি করে? আসলে অক্সিজেন দ্বারা আমাদের কি হয়? খাদ্যস্থ স্থৈতিক শক্তি, আমাদের খাদ্যের মাঝে সঞ্চিত যে শক্তি থাকে, সেই শক্তিটা, যে শক্তিটা কোথা থেকে উৎপন্ন হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌর শক্তি থেকে আমরা সঞ্চিত করি। সেই শক্তিটাকে কি করে? গতিশক্তি এবং তাপ শক্তিতে রূপান্তর করে। এই প্রক্রিয়া ফুল যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসন। তার মানে শ্বসন কি? অক্সিজেন দ্বারা খাদ্যস্থ স্থৈতিক শক্তি,
এই স্থৈতিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তর করার প্রক্রিয়াকেই বলা হয় শ্বসন। আর খাদ্যস্থ স্থৈতিক শক্তি কিভাবে হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌর শক্তি থেকে এই শক্তি খাদ্যস্থ শক্তিটা আমরা কি করি? সঞ্চিত করে থাকি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাকে কি বলা হয়? শ্বসন বলা হয়। এই হচ্ছে শ্বসন কি এর সংজ্ঞা। সো এটা আমার সাথে দুইবার বলো তো সবাই, যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং এর ফলে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাকে কি বলা হয়? শ্বসন বলা হয়। আরও একবার বলো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে কি বলা হয়? শ্বসন বলা হয়। তার মানে আমরা এই শ্বসনটাকে কি দেখলাম? অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হবে, জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তি কি শক্তিতে পরিণত হবে? গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত এবং মুক্ত হবে। আর এর ফলে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে। এই প্রসেসটাকে আমরা বলবো শ্বসন। শ্বসন কি? শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। শ্বসন কি ভাইয়া? শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে। প্রতিটি জীব পরিবেশ থেকে কি গ্রহণ করে? অক্সিজেন গ্রহণ করে। শ্বসন প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কি ত্যাগ করে ভাইয়া? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব কি করে? পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণী, নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। তার মানে কারা অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে বলতো? নিম্ন শ্রেণীর কিছু প্রাণী কি করতে পারে? অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করতে পারে, তবে সকল ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তার মানে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি ভাইয়া? সেটা হচ্ছে আমরা যেই প্রক্রিয়াই করি অক্সিজেনের উপস্থিতি কিংবা অনুপস্থিতিতে, সো যেই শ্বসন প্রক্রিয়ায় সম্পন্ন হোক না কেন সেখানে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত্রি সবসময় শ্বসন কার্য ঘটে। তার মানে আমাদের শ্বসন কার্য কখন হয়? দিবা এবং রাত্রি। দ্যাট মিনস হচ্ছে কি 24 ঘন্টায় আমাদের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হতে থাকে। তাহলে শ্বসন প্রক্রিয়া কি কখনো বন্ধ হয়? কখনো বন্ধ হয় না। শ্বসন প্রক্রিয়া দিন রাত্রি 24 ঘন্টা সবসময় চলতে থাকে। তো শ্বসন তো গেল, এইবার আমরা দেখব যে আমাদের জীবজগতে যে শ্বসন প্রক্রিয়া হয় সেই জীবজগতের শ্বসন প্রক্রিয়া। শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া। শ্বসন কি? শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া। অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণীদেহের বিভিন্ন সজীব কোষে শ্বসন প্রক্রিয়াটি মূলত একই। উদ্ভিদ এবং প্রাণীদেহে যেখানেই আমরা যাব সেখানেই শ্বসন প্রক্রিয়া কি? একই ধরনের, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতি ভিন্ন রূপ। সো আমরা কি জানি? কোনো এক একটা প্রাণী বা এক একটা উদ্ভিদ কি করে? ভিন্ন ভিন্ন প্রসেসে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল। তার মানে উদ্ভিদ দেহের কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময়টা কেমন? সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই। উদ্ভিদের কি নেই? কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই। তাহলে যদি বলা হয় কার কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই? কার? উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই। উদ্ভিদ কি করে? পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল
এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। তার মানে উদ্ভিদ কি করে ভাইয়া? পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষ, পত্ররন্ধ্র, লেন্টিসেল, অন্তঃকোষের মাধ্যমে দেহ অভ্যন্তরে প্রবেশ করে কি? বায়ু। কাদের? উদ্ভিদের। আর পানিতে নিমজ্জিত যে উদ্ভিদগুলো থাকে তাদের সমগ্র দেহতলের সাহায্যেই অক্সিজেন শোষণ করে। কি করে? দেহতলের সাহায্যে। কারা? পানিতে নিমজ্জিত উদ্ভিদ কি করে? দেহতলের সাহায্যেই অক্সিজেনটা শোষণ করে নেয়। প্রাণীদেহেও শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। সো প্রাণীদেহে কি হয়? বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। নিম্ন শ্রেণীর প্রাণীতে কিভাবে হয়? ত্বক এবং ট্রাকিয়া। নিম্ন শ্রেণীর প্রাণীতে হয় ত্বক এবং ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন হয়। নিম্ন শ্রেণীর প্রাণীতে কি হয়? ত্বক এবং ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন সম্পন্ন হয়। আর উন্নত প্রাণীদের শ্বসনে গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে বিভিন্ন ধরনের বিশেষ ধরনের শ্বসন অঙ্গ থাকে। কী থাকে? জন্য থাকে গ্যাসীয় বিনিময়ের জন্য বিভিন্ন ধরনের শ্বসন অঙ্গ থাকে। বিভিন্ন বলতে বিশেষ ধরনের, বা এক একটা প্রাণীর ক্ষেত্রে এক এক ধরনের হয়ে থাকে। যেমন অ্যাজ এ এক্সাম্পল আমরা কি বলতে পারি প্রাণীর ক্ষেত্রে? অ্যাজ এ এক্সাম্পল আমরা বলতে পারি মাছ এবং ব্যাঙাচি ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে। তার মানে কি পেলাম? মাছ এবং ব্যাঙাচি যারা আছে তারা পায় ফুলকা, এবং স্থলজ মেরুদণ্ডী যারা আছে তারা পায় ফুসফুস শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। আমরা এখান থেকে মূলত কি কি শিখলাম ভাইয়া? আমরা এখান থেকে যেটা শিখলাম, উদ্ভিদের ক্ষেত্রে হয় পত্ররন্ধ্র, লেন্টিসেল ও অন্তঃকোষের মাধ্যমে শোষণ, এবং জলজ উদ্ভিদের ক্ষেত্রে হয় দেহতলের সাহায্যে অক্সিজেনের শোষণ। আর প্রাণীর ক্ষেত্রে নিম্ন শ্রেণীতে হয় ত্বক এবং ট্রাকিয়ার মাধ্যমে, আর উন্নত শ্রেণীতে থাকে বিশেষ অঙ্গ। মাছ ও ব্যাঙাচিতে থাকে ফুলকা, স্থলজ মেরুদণ্ডীতে থাকে ফুসফুস। ঠিক আছে? সো এইবার দেখি আমরা উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া কিভাবে হয়। উদ্ভিদ দেহে শ্বসন প্রক্রিয়ায় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত শর্করা জারিত হয়। শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? আমরা জানি গ্লুকোজ। সো সেটা এখানে কি হচ্ছে? আমাদের শর্করাটা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। তাহলে উদ্ভিদ দেহে কি হচ্ছে ভাইয়া? দেখো তো, শ্বসন প্রক্রিয়ায় কি হয়? শালক সংশ্লেষণের প্রক্রিয়ায় উৎপাদিত শর্করা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। এই শক্তি উদ্ভিদ দেহে বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। এই যে শক্তি উৎপন্ন হয় এটা উদ্ভিদের কি কাজে লাগে? বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। উদ্ভিদ দেহে কয় প্রকারের শ্বসন দেখা যায় ভাইয়া? উদ্ভিদ দেহে 2 প্রকারের শ্বসন দেখা যায়। তার মানে আমরা কি বলতে পারি উদ্ভিদের শ্বসনটা কিভাবে হচ্ছে? উদ্ভিদের শ্বসন হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় যে হয় যে শালক সংশ্লেষণের সময় যে আমরা শর্করা উৎপন্ন করি, সেই শর্করাটা কি হচ্ছে? জারিত হচ্ছে, এবং জারিত হয়ে সেখানে শক্তি উৎপন্ন হচ্ছে। আর এই শক্তি কি করতেছে? এই শক্তি উদ্ভিদ দেহে বিপাকীয় কাজে ব্যবহৃত হচ্ছে। এবং উদ্ভিদ দেহে কত প্রকারের শ্বসন দেখা যায়? 2 প্রকারের শ্বসন দেখা যায়। একটা হচ্ছে সবাত শ্বসন, আরেকটা হচ্ছে অবাত শ্বসন। এখন এই যে সবাত শ্বসন এবং অবাত শ্বসন, আচ্ছা আমি এখানে একটু লিখি ভাইয়া, সবাত শ্বসন এবং কি শ্বসন? অবাত শ্বসন। উদ্ভিদ দেহে কি হচ্ছে? সবাত শ্বসন হচ্ছে এবং অবাত শ্বসন হচ্ছে। তো আমাদের এই যে ফুল প্রক্রিয়া, যে আমাদের যে শালক সংশ্লেষণের যে উৎপাদিত শর্করা শক্তিতে উৎপন্ন হচ্ছে, সেটা বিপাকীয় কাজে ব্যবহৃত হচ্ছে। এই যে বিপাকীয় কাজে ব্যবহৃত হওয়াটা, এটা 2 প্রক্রিয়া, সবাত শ্বসন, অবাত শ্বসন। চলো এইবার আমরা দেখি কি আমাদের সবাত শ্বসন আর অবাত শ্বসনের বিস্তারিত, যে সবাত শ্বসন মানে কি আর অবাত শ্বসন মানে কি। তোমাদের মাঝে কেউ কি জানো যে সবাত শ্বসন মানে কি আর অবাত শ্বসন মানে কি? যদি জেনে থাকো বলতে পারো। সো তবুও যদি তোমার জানা থাকে কিংবা তুমি আগেও পড়ে থাকো, তবুও আমরা চলো আরেকবার দেখে নেই। সবাত শ্বসন কাকে বলবো? অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে বলা হয় সবাত শ্বসন। কি বলা হয়? তাকে বলা হয় সবাত শ্বসন। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে আমরা বলবো সবাত শ্বসন। আর এই সবাত শ্বসন কোথায় ঘটে? উন্নত শ্রেণীর উদ্ভিদে। উন্নত শ্রেণীর উদ্ভিদে কি হয়? সবাত শ্বসন।
যে শ্বসনে অক্সিজেনের উপস্থিতি থাকে বা অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় সবাত শ্বসন। আর সবাত শ্বসন হয়ে থাকে উন্নত শ্রেণীর উদ্ভিদে। এবার আসি অবাত শ্বসন। যেহেতু সবাত শ্বসনে অক্সিজেনের উপস্থিতিতে হয়েছে, তার মানে অবাত শ্বসন কি হবে? অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে বলা হয় অবাত শ্বসন। তার মানে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হবে তাকে আমরা কি বলবো? অবাত শ্বসন বলবো। এবং অবাত শ্বসন কোথায় ঘটে ভাইয়া? অবাত শ্বসন ঘটে ব্যাকটেরিয়া জাতীয় আদিকোষী জীব। এই আদিকোষী জীবটার সাথে কি তোমরা পরিচিত না ভাইয়ারা? এই যে আদিকোষী জীব, বলো তো আদিকোষী জীব কারা? যাদের প্রকৃত নিউক্লিয়াস থাকে না তাদেরকে বলা হয় আদিকোষী জীব, তাই না? সো আমাদের এই যে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, সেই শ্বসন প্রক্রিয়া কাদের সম্পন্ন হচ্ছে? ব্যাকটেরিয়া জাতীয় আদিকোষী জীবের ক্ষেত্রে কি হচ্ছে? অবাত শ্বসন হচ্ছে। সো এইবার আমরা দেখব, এটা তো আমাদের গেল উদ্ভিদের শ্বসন। এবার আমরা আসি প্রাণীর শ্বসন। সো প্রাণীর শ্বসন কি? নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। একটা প্রাণী কি করে? নাক দিয়ে তার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে। শ্বাস প্রশ্বাসের সময় আমরা কি গ্যাস গ্রহণ ও ত্যাগ করি? প্রাণী ও উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তার মানে প্রাণী এবং উদ্ভিদ কি করে? অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে থাকে। তাদের এই প্রক্রিয়া চলতে থাকে কতদিন? সারা জীবন। যতদিন পর্যন্ত সেই প্রাণী বেঁচে থাকে ততদিন পর্যন্ত এই অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ প্রক্রিয়া চলতে থাকে। তবে প্রাণী ও উদ্ভিদের বেলায় গ্যাস গ্রহণ ও বর্জন প্রক্রিয়াটা একটু ভিন্ন। সো উদ্ভিদের ক্ষেত্রে আমরা একটা জিনিসভাবে দেখছিলাম, কিন্তু প্রাণীর ক্ষেত্রে সেটা হবে ভিন্ন রকমের। কি? উদ্ভিদ পাতায় অবস্থিত স্টোমাটা নামক এক প্রকার ছিদ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। আর নিম্ন ও উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে গ্যাসের আদান প্রদান ঘটে বিভিন্ন অঙ্গের মাধ্যমে। সেটা কি হতে পারে? নিম্ন শ্রেণীতে হয় ফুলকা এবং উচ্চ শ্রেণীতে হয় ফুসফুস। প্রাণীর ক্ষেত্রে উদ্ভিদ তো তার পাতায় পত্ররন্ধ্র বা একটা রোমকূপের মাধ্যমে নিয়ে নিচ্ছে, কিন্তু প্রাণীর ক্ষেত্রে কি হয় ভাইয়ারা? প্রাণীর ক্ষেত্রে নিম্ন শ্রেণীতে এক ধরনের শ্বসন অঙ্গ থাকে এবং মানে আমাদের অক্সিজেন নেওয়ার জন্য অঙ্গ থাকে আদান প্রদানের শ্বাস গ্যাস। আর উচ্চ শ্রেণীতে কি থাকে? অন্য এক ধরনের। নিম্ন শ্রেণীতে থাকে ফুলকা এবং উচ্চ শ্রেণীতে থাকে ফুসফুস। সো যে অঙ্গগুলো শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় তাদেরকে আমরা একত্রে কি বলবো? শ্বসনতন্ত্র বলবো। তার মানে যারা কি করে? শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় তাদেরকে একত্রে বলবো শ্বসনতন্ত্র। সো এইবার দেখি আমাদের শ্বসনতন্ত্র কি কি অঙ্গ নিয়ে গঠিত। সো আমাদের এই যে মানবদেহের বা মানব শ্বসনতন্ত্র, সেই শ্বসনতন্ত্রটা কি কি অংশ নিয়ে গঠিত চলো আমরা একটু দেখে ফেলি। নাসারন্ধ্র, নাসাপথ, শ্বাসনালী বা ট্রাকিয়া, মধ্যচ্ছদা, নাসাগলবিল, ক্লোম শাখা বা ব্রঙ্কাস, ষড়যন্ত্র এবং ফুসফুস। এই অঙ্গগুলো নিয়ে কি গঠিত? মানব শ্বসনতন্ত্র গঠিত। মানব শ্বসনতন্ত্র তাহলে কি কি নিয়ে গঠিত ভাইয়া? নাসারন্ধ্র ও নাসাপথ, শ্বাসনালী বা ট্রাকিয়া, মধ্যচ্ছদা, নাসাগলবিল, ক্লোম শাখা বা ব্রঙ্কাস, ষড়যন্ত্র এবং ফুসফুস নিয়ে গঠিত। মানব শ্বসনতন্ত্র কি নিয়ে গঠিত? আমার সাথে আরেকবার বলো তো ভাইয়ারা সবাই। নাসারন্ধ্র ও নাসাপথ, শ্বাসনালী বা ট্রাকিয়া, মধ্যচ্ছদা, নাসাগলবিল, ক্লোম শাখা বা ব্রঙ্কাস, ষড়যন্ত্র এবং ফুসফুস নিয়ে গঠিত। সো এইবার আসি নাসা এবং নাসাপথ, নাসারন্ধ্র এবং নাসাপথ। সো এটা আসলে কি? নাসিকা মুখ গহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। এটি সামনে নাসিকা ছিদ্র হতে পশ্চাতে গলবিল পর্যন্ত বিস্তৃত। তাহলে আমাদের এই যে নাসারন্ধ্র নাসিকাটা আছে সেটা কি করে? এটি একটি ত্রিকোণাকার গহ্বর এবং এটি সামনে নাসিকা ছিদ্র হতে পশ্চাতে গলবিল পর্যন্ত কি বিস্তৃত। তার মানে আমরা কি বুঝতে পারছি? নাসিকা ছিদ্র হতে গলবিল পর্যন্ত কি বিস্তৃত। একটি পাতলা পর্দা দিয়ে এটি দুই ভাগে বিভক্ত হয়েছে। এটি কয় ভাগে বিভক্ত হয়েছে ভাইয়া? পাতলা পর্দা দিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে। এর সম্মুখ ভাগ কি? এর সম্মুখ ভাগ লোম ও পশ্চাৎ দিক হচ্ছে
ঝিল্লি দ্বারা আবৃত থাকে। তাহলে এই যে আমাদের যে নাসিকা হতে নাসার পথটা আছে, এটা কি, এর সম্মুখ ভাগ লোম এবং পশ্চাৎ ভাগ ঝিল্লি দ্বারা আবৃত থাকে। আমরা নাক দিয়ে যে বায়ু গ্রহণ করি তাকে কি বলা হয়, প্রশ্বাস, এবং আমরা যে নাক দিয়ে যে বায়ুটা ছাড়ি সেটাকে বলা হয় নিঃশ্বাস। যে কারণে মানুষ যখন মারা যায় তখন যে কি বলা হয়, যে উনি এত ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, মানে শ্বাস নেওয়াকে হলো প্রশ্বাস, ইনহেল, আর যখন আমরা বের করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, প্রশ্বাস। তার মানে আমরা সর্বশেষ মৃত্যুর সময় মানুষ কি করে, এই প্রশ্বাসটাই ছাড়ে, নিঃশ্বাসটাই ছাড়ে। সো আমরা নাক দিয়ে যে বায়ু গ্রহণ করি তাকে বলা হয় প্রশ্বাস। আর প্রশ্বাস বায়ুতে যে ধূলিকণা রোগ জীবাণু থাকে তা এই যে আমাদের লোম এবং ঝিল্লি আছে, এই লোম ও ঝিল্লিতে আটকে যায়। তাহলে এই লোম ও ঝিল্লির কাজ কি, যে ধূলিকণা রোগ জীবাণু থাকে সেটা কি এই ঝিল্লিতে আটকে যায়। এবার আমরা দেখব নাসা গলবিল। নাসা গলবিল কি? নাসা গলবিল হলো নাসাপথের শেষ অংশ। নাসাপথের শেষ অংশ কি, নাসা গলবিল, যা গলবিলের সাথে মিশেছে। নাসা গলবিল হলো নাসাপথের শেষ অংশ, যা কোথায় গিয়ে মিশেছে, গলবিলের সাথে মিশেছে। গলবিল পথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। আমাদের যে প্রশ্বাস সেটা কিভাবে যায়, এই গলবিল পথেই শ্বাসনালীতে কি হয়, বাতাসটা প্রবেশ করে। তার মানে তোমাকে যদি কোশ্চেন করা হয় নাসাপথের শেষ অংশ কি, নাসা গলবিল, এবং সেটা কোথায় গিয়ে মিশেছে, গলবিলের সাথে মিশেছে। এবার আসি আমরা স্বরযন্ত্র। আমাদের স্বরযন্ত্র কি, এই যে ভোকাল কর্ড, গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে স্বরযন্ত্র অবস্থিত। কোথায়, গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে কি অবস্থিত, স্বরযন্ত্র অবস্থিত। গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে কি অবস্থিত, স্বরযন্ত্র অবস্থিত। স্বরযন্ত্রের স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। কি থাকে, স্বরযন্ত্রের স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। কি থাকে তাহলে আমাদের স্বরযন্ত্রে, স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। তাই একে কি বলা হয়, স্বরযন্ত্র বলা হয়। তাহলে স্বরযন্ত্র কোথায়, গলবিল এবং শ্বাসনালীর সংযোগস্থলে অবস্থান করে। এখানে কি থাকে, স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড, তাই একে কি বলা হয়, স্বরযন্ত্র। স্বরছিদ্রের মুখে কি থাকে, স্বরছিদ্রের মুখে একটি ঢাকনা থাকে। এটি খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রকে ডেকে রাখে যাতে এতে খাদ্য ঢুকতে না পারে, আবার শ্বাস গ্রহণের সময় খুলে যায়। এই কথাটার মানে কি, আমাদের স্বরযন্ত্র, এই যে স্বরযন্ত্র আছে এই স্বরছিদ্র পথে কি থাকে, একটি ঢাকনা থাকে। এই ঢাকনাটা কি করে, আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন আমাদের স্বরযন্ত্রটাকে ঢেকে রাখে যেন খাদ্য আমাদের শ্বাসনালীতে প্রবেশ না করে, এবং যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন সেটা কি হয়, খুলে যায়, যার কারণে আমরা শ্বাস গ্রহণ করতে পারি, তাই না? সো আমরা এই যে আমাদের শ্বাসনালী দেখলাম, এই শ্বাসনালীর এবার আমরা শ্বাসনালীটা সম্পর্কে জানবো। আমরা এর আগের স্লাইডে কি পড়ছি ভাইয়া, এর আগের স্লাইডে আমরা স্বরযন্ত্র সম্পর্কে পড়ছি। সো এই শ্বাসনালীতে কি হয়, খাদ্যনালীর সম্মুখে অবস্থিত স্বরযন্ত্র থেকে শুরু করে ক্লোম শাখা পর্যন্ত বিস্তৃত নালীকে বলা হয় শ্বাসনালী। স্বরযন্ত্র থেকে ক্লোম পর্যন্ত কি বলা হয়, শ্বাসনালী বলা হয়। শ্বাসনালীর মাধ্যমে কি করে, বায়ু কোথায় প্রবেশ করে ভাইয়া, ফুসফুসে প্রবেশ করে থাকে। তাহলে ফুসফুসে বায়ু প্রবেশ করে কার মাধ্যমে, শ্বাসনালীর মাধ্যমে। আমরা নাসারন্ধ্র ও নাসাপথের একটা চিত্র যদি দেখি, এই চিত্রটা আমি তোমাদের ওই 3D ডায়াগ্রামে দেখাই যদি, তাহলে এই যে দেখো, এই যে দেখতেছ, এই চিত্রটাতে আমরা এখন একটু দেখব যে আমাদের কিভাবে কি হচ্ছে। আমাদের এই যে দেখো, এই যে একটা বিউটিফুল ওমেন, এই বিউটিফুল ওমেনের এই হচ্ছে নাক, এইখানে কি আছে, তার নাসা রন্ধ্র। এই যে নাসা ছিদ্রটাকে আমরা কি বলি, নাসা রন্ধ্র, এবং এইখান দিয়ে যাইতে যাইতে তার কোথায় গিয়ে, এই যে তার অংশটা দেখা যায়, এইটাকে আমরা বলি হচ্ছে গলবিল। আর গলবিলের পরে এইখানে অংশটা, এই যে এই অংশটা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে শ্বাসনালী। তার মানে আমরা কি বলতে পারি না, এই যে এখানে দেখো, এই ঠিক এইভাবে আমি যদি চিত্রটাকে ধরি, তাহলে এই নাসা, এটা হচ্ছে নাসারন্ধ্র। আর আমি যদি এই জায়গাটাকে বলি, এই দেখো এই জায়গাটাকে বলি, তাহলে এটা হচ্ছে গলবিল এবং এটা হচ্ছে আমাদের শ্বাসনালী। আর শ্বাসনালীর ভিতরে দেখতে পাচ্ছ এই যে একটু খাঁচকাটা দেখা যাচ্ছে না, এইটাকে বলা হয় স্বরযন্ত্র। ঠিক আছে, তো আমরা পরবর্তী স্লাইডে যাই।
এবার দেখো আমাদের ক্লোম শাখা বা ব্রঙ্কাস, মানে আমাদের এই যে একটু আগে আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে আমাদের শ্বাসনালী হলো ক্লোম শাখা পর্যন্ত বিস্তৃত নালীকে বলা হয় শ্বাসনালী। এবার আমরা দেখি আমাদের এই ক্লোম শাখা বা ব্রঙ্কাস কি। শ্বাসনালী ফুসফুসের কাছে এসে ডান ও বাম দুটি শাখায় বিভক্ত হয়ে, কি বলছে, শ্বাসনালী ফুসফুসের কাছে এসে ডান ও বাম দুটি শাখায় বিভক্ত হয়ে যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। শ্বাসনালী কি করে, ফুসফুসের কাছে এসে ডান ও বাম দুটি শাখায় বিভক্ত হয়ে যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। এদেরকে ডান ও বাম ক্লোম শাখা বা ব্রঙ্কাই বলা হয়। তাহলে আমরা এই যে আমাদের যে ফুসফুসের কাছে এসে ডান ও বাম দুটি শাখায় বিভক্ত হয়ে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করতেছে, এদেরকে আমরা কি বলবো, ডান শাখায় যে এই ডান ফুসফুসে যে ডান শাখা প্রবেশ করতেছে তাকে বলবো ডান ব্রঙ্কাই বা ক্লোম শাখা, এবং বাম ফুসফুসে যেটি প্রবেশ করছে তাকে আমরা বলবো বাম ক্লোম শাখা বা ব্রঙ্কাই। এক বচনে এদেরকে কি বলা হয়, ব্রঙ্কাস। বহু বচনে হচ্ছে ব্রঙ্কাই, এক বচনে কি, ব্রঙ্কাস। এবার আসি ফুসফুসে প্রবেশ করার পর এই শাখাদ্বয় অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল কাকে বলা হয়, আমাদের এই যে ব্রঙ্কাস যখন ফুসফুসে প্রবেশ করে বিভিন্ন শাখা প্রশাখা অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয় তাদেরকে বলি আমরা ব্রঙ্কিওল। ব্রঙ্কাই গঠন কি, ব্রঙ্কাইয়ের গঠনটা কেমন ভাইয়া, ব্রঙ্কাইয়ের গঠন অনেকটা শ্বাসনালীর মতো। এবার আমরা আসি ফুসফুস। সো আমাদের ফুসফুস কি বা ফুসফুস কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। যে ফুসফুস বক্ষগহ্বরের ভিতর দুটি ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে, ফুসফুসটি বাম পাশের ফুসফুসের, আচ্ছা এটা দেখি আমরা, দুই পাশে অবস্থান করে। ফুসফুস কি করে, বক্ষগহ্বরের ভিতরে এসে দুই ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থান করে। কি করে, হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থান। সো হৃৎপিণ্ডের দুই পাশে তো কি করতেছে, দুটো ফুসফুস অবস্থান করতেছে। আর আমাদের ডান ফুসফুসটি, আমাদের ডান ফুসফুসটি কি বাম পাশের ফুসফুসের চেয়ে সামান্য বড় এবং ভারী। ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট প্লোরা নামক একটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত। তো ফুসফুস কি দিয়ে আবৃত, প্লোরা দ্বারা আবৃত। আচ্ছা এখানে একটু এটা পুরা না প্লোরা, ঠিক আছে, দুই ভাঁজ বিশিষ্ট প্লোরা নামক একটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত। কি হয়েছে, ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট প্লোরা নামক একটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত। এই যে দুই স্তর বিশিষ্ট বা দুই ভাঁজ বিশিষ্ট এই দুই ভাঁজের মাঝে এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে। এই দুই ভাঁজের মাঝে এক প্রকার পিচ্ছিল পদার্থ কেন থাকে, এক প্রকার পিচ্ছিল পদার্থ কেন থাকে ভাইয়ারা, যেন ফুসফুস যখন পাম্প হবে তখন যেন এই দুইটা স্তরের মাঝে কি না হয়, সংঘর্ষ না হয়। ফলে শ্বাস প্রশ্বাস কাজে ফুসফুস ও বক্ষগাত্রের সাথে কোনো ঘর্ষণ লাগে না, যে ঘর্ষণটা কি হবে না। ব্রঙ্কাস প্রতিপাশে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। ব্রঙ্কাস তো কী করে আমরা জানি, ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। তো সেটাই আবার বলা হয়েছে এই সূক্ষ্ম ব্রঙ্কিউলগুলো বায়ুথলি বা বায়ুকোষে প্রবেশ করে। এই যে আমাদের যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্রঙ্কিউলগুলো আছে তারা কি করে, বায়ুথলি বা বায়ুকোষে প্রবেশ করে। প্রত্যেকটি বায়ুথলি আবার কি, প্রত্যেকটি বায়ুথলি আবার পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। কি, পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। কি ভাইয়া, পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। মানে আমাদের প্রত্যেকটা বায়ুথলি কি পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এই কোষগুলো কৈশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত। এরা কি দিয়ে পরিবেষ্টিত, কৈশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত। কোষগুলোতে কি আছে, কোষগুলোতে বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে এবং পরে আপনা আপনি কুঞ্চিত হয়। এটা কিভাবে, কোষগুলোতে যখন বায়ুথলিগুলোতে যখন বায়ু প্রবেশ করে তখন এগুলো কি হয়, পাম্প হয়, যে কারণে এটা কি বেলুনের মতো একটু ফুলে ওঠে। আবার যখন আমরা নিঃশ্বাস ছেড়ে দিই তখন সেটাতে কি হয়, বায়ু বের হয়ে যায়, তখন সেটা কি হয়, নিজে নিজেই সংকুচিত বা কুঞ্চিত হয়ে যায়। বায়ুথলি ও কৈশিক জালিকা উভয়ের প্রাচীরে এত পাতলা যে সহজে এগুলোর মধ্য দিয়ে বায়ু আদান প্রদান করতে পারে। তার মানে আমাদের এই যে বায়ুথলি এবং কৈশিক জালিকা আছে তাদের উভয়ের প্রাচীর কেমন, অনেক বেশি পাতলা, যাতে করে কি হয়, সহজেই বায়ু আদান প্রদান করতে পারে। এবার আমরা এই চিত্রটা দেখি মানব শ্বসনতন্ত্রে।
এখানে কি আছে, আমাদের দুই পাশে ফুসফুস আছে, মাঝখানে হৃদযন্ত্র আছে, স্বরযন্ত্র ট্রাকিয়া, এর মাঝখানে আমাদের আছে ব্রঙ্কাস, এইখানে ভাঁজ ভাঁজে থাকতেছে হচ্ছে ব্রঙ্কিওল, এলভিওলাস, প্লোরাল পর্দা, প্লোরা গহ্বর, পরশুকা, পরশুকাকে এই যে রিবসগুলোকে বলা হয় পরশুকা, তারপর আমরা হৃদযন্ত্র এবং আমাদের মধ্যচ্ছদা, ঠিক আছে। এবং এর নিচে পাকস্থলীর সাথে ভাগ করার জন্য আরও একটা পর্দা থাকে যাকে আমরা ডায়াফ্রাম বলি। তো সেটা এখন তোমাদের দরকার নেই। সো আমরা মধ্যচ্ছদায় যাই। যে মাংসপেশী বক্ষ গহ্বর ও উদর গহ্বরকে পৃথক রেখেছে তাকে আমরা কি বলি, মধ্যচ্ছদা বলি। এটাকে আসলে ডায়াফ্রাম বলা হয়। যে মাংসপেশী বক্ষ গহ্বর ও উদর গহ্বরকে কি করেছে, পৃথক করে রেখেছে তাকে কি বলা হয়, মধ্যচ্ছদা। যে মাংসপেশী বক্ষ গহ্বর ও উদর গহ্বরকে পৃথক করে রেখেছে তাকে বলা হয় মধ্যচ্ছদা। এটা দেখতে কেমন, এটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। কেমন দেখতে ভাইয়া, এটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। কেমন, প্রসারিত ছাতার মতো, ঠিক আছে। সো এটা তো আমরা বুঝলাম। সো আমাদের এই যে দেখা আছে মধ্যচ্ছদা, এই মধ্যচ্ছদা কেমন দেখতে, অনেকটা প্রসারিত ছাতার মতো। মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নামে। মধ্যচ্ছদা যখন সংকুচিত হয় তখন কোন দিকে নামে, নিচের দিকে নামে। তখন গহ্বরের আয়তন বেড়ে যায়। যখন মধ্যচ্ছদা কি হয়, নিচে সংকুচিত হয় তখন কার আয়তন বাড়ে, বক্ষ গহ্বরের আয়তন বাড়ে। আবার এটি যখন প্রসারিত হয় তখন উপরের দিকে উঠে যায় এবং বক্ষ গহ্বর সংকুচিত হয়। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম, মধ্যচ্ছদা যদি সংকুচিত হয় বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যাচ্ছে, আর যদি মধ্যচ্ছদা প্রসারিত হয় তখন কি হচ্ছে, বক্ষ গহ্বর সংকুচিত হচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, আমাদের মধ্যচ্ছদা সংকুচিত হচ্ছে, দ্যাট মিনস বক্ষ গহ্বরের আয়তন বাড়ছে, মানে আমরা প্রশ্বাস নিচ্ছি। আর যখন মধ্যচ্ছদা প্রসারিত হচ্ছে তার মানে আমরা কি করছি, যে আমাদের নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছে, যে কারণে বক্ষগহ্বর থেকে বায়ু বেরিয়ে যাচ্ছে এবং সেটা সংকুচিত হচ্ছে। মধ্যচ্ছদা সংকুচন ও প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে। মধ্যচ্ছদা কি করে, সংকুচন ও প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে থাকে। কি বলছে, মধ্যচ্ছদা সংকুচন ও প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এবার আসি আমরা শ্বসন পদ্ধতিতে। সো আমাদের শ্বসন কোন পদ্ধতিতে হয় চলো আমরা দেখি। আমরা নাক দিয়ে বাতাস নিই আবার ছেড়ে দিই, একেই আমরা সাধারণত শ্বসন বলে থাকি। আমাদের এই ধারণা ভুল। আমরা কি নাক দিয়ে বাতাস নিয়ে যাচ্ছে, এই পুরো প্রসেসটাকে আমরা মনে করি কি আমাদের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাচ্ছে। এটা আসলে ভুল। আমাদের বুক হাঁপানোর মতো অবিরত সংকুচিত ও প্রসারিত হয়। আমাদের বুক কি ননস্টপ পাম্প হয়, যে কারণে ইসিজি বা কোনো কিছুতে আইসিইউতে দেখো না যে ননস্টপ এই যে এরকম যাইতেই থাকে। এরকম তো দেখছো তাই না ভাইয়ারা। সো এই যে আমাদের যে সংকুচিত প্রসারিত হচ্ছে বলেই কিন্তু আমাদের এই হার্ট পাম্পগুলো কাউন্ট হচ্ছে, প্রত্যেকটাতেই একটা করে সিগন্যাল থাকে যে কতটুকু পাম্প হলো, কতক্ষণ ধরে পাম্প হলো, এইটার একটা সিগন্যাল আমরা এখান থেকে পেয়ে যাই, ঠিক আছে। সো এটা তোমাদের এখন জানার দরকার নাই। এতে এই যে আমাদের সংকুচিত ও প্রসারিত হয়, এতে কি হয়, ফুসফুসের আয়তন বাড়ে এবং কমে। ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে কি গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে। ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড কি করে, এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে। তাহলে কি করছে, ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করছে। এভাবে অবিরত অক্সিজেন নেওয়া ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করার নামই হচ্ছে শ্বাসক্রিয়া। এই যে আমাদের যে অবিরত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করছে, এই অবিরত প্রক্রিয়ার নামটাই কি, শ্বাসক্রিয়া। এটা শ্বসনের, এই শ্বাসক্রিয়াটা কি শ্বসনের একটি মাত্র ধাপ। এই যে ভাইয়েরা দেখো, এই যে শ্বাসক্রিয়াটা হচ্ছে শ্বসনের একটি মাত্র ধাপ। শ্বসন প্রক্রিয়া কয় ভাগে বিভক্ত, শ্বসন প্রক্রিয়া ভাইয়া দুই ভাগে বিভক্ত। শ্বসন প্রক্রিয়া কয় ভাগে বিভক্ত, শ্বসন প্রক্রিয়া দুই ভাগে বিভক্ত, ঠিক আছে। সো আমাদের শ্বসন প্রক্রিয়া হচ্ছে দুই ভাগে বিভক্ত, যেটার এক নাম্বার হচ্ছে বহিঃশ্বসন এবং দুই নাম্বার হচ্ছে অন্তঃশ্বসন। শ্বসন প্রক্রিয়া দুই ভাগে বিভক্ত, বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। এই বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন আসলে কি? বহিঃশ্বসন
এখানে আমরা একটু দেখব যে প্রক্রিয়ায় ফুসফুসের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে, যে প্রক্রিয়ায় কি হয় ফুসফুসের মাধ্যমে, যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি বহিঃশ্বসন। যে প্রক্রিয়ায় কি হয় ফুসফুসের মাঝে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বলা হয় বহিঃশ্বসন। এ পর্যায়ে ফুসফুস ও রক্তজালিকা বা কৈশিক নালীর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। এই যে ফুসফুস ও রক্তজালিকা বা কৈশিক নালিকার মাঝে ফুসফুস ও রক্তজালিকা বা কৈশিক জালিকার মাঝে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময়, এটাকে বলা হয় আলটিমেটলি বহিঃশ্বসন। এবার আসি প্রশ্বাস বা শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস কি। প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি একে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বলে। প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জরস্থ মাঝের পেশি সংকুচিত হয়, যেটা আমরা অলরেডি জানি। আর নিঃশ্বাসে কি ভাইয়া, নিঃশ্বাসে প্রশ্বাসের পরপরই নিঃশ্বাস পর্যায়ে শুরু হয়। এই পর্যায়ে মধ্যচ্ছদা ও পিঞ্জরস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় এবং ফুসফুসের আয়তন কি হয়, ফুসফুসের আয়তন ছোট ও সংকুচিত হয়। এক্ষেত্রে আমাদের কি হচ্ছে মধ্যচ্ছদা ও পিঞ্জরস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয়, আর এদিকে আমাদের ফুসফুসটা কি হয়ে যায় ছোট এবং সংকুচিত। ফলে বায়ুথলির ভিতরে বায়ু ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাহিরে নির্গত হয়। প্রশ্বাসে আমরা শ্বাস গ্রহণ করছি, এখানে মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জর সংকুচিত হচ্ছে এবং ফুসফুস কি হচ্ছে বড় এবং প্রসারিত। আর যখন আমরা নিঃশ্বাসে যাচ্ছি তখন আমাদের মধ্যচ্ছদা ও পিঞ্জরস্থিগুলো শিথিল ও প্রসারিত হচ্ছে, আর আমাদের ফুসফুস কি হচ্ছে ছোট এবং সংকুচিত। এবার আমরা দেখব অন্তঃশ্বসন। সো অন্তঃশ্বসন কি? অন্তঃশ্বসন প্রক্রিয়ায় দেহকোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপ শক্তিতে পরিণত হয়। কি হয়? অন্তঃশ্বসন প্রক্রিয়ায় দেহকোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপ শক্তিতে পরিণত হয়। ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের দূরবর্তী কৈশিক নালীতে পৌঁছায়। কি হয়? ফুসফুসের রক্ত যে অক্সিজেন প্রবেশ করে, ফুসফুসের রক্তে যে অক্সিজেনটা প্রবেশ করে সেটা কি করে রক্তের মাধ্যমেই চলে যায় কোথায়? দেহের সবচেয়ে দূরবর্তী কৈশিক নালীতে। কৈশিক নালীর গাত্রভেদ করে আন্তঃকোষস্থ রস বের হয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। আর এইভাবেই রক্তের মাধ্যমে আমাদের সারা দেহে কি হচ্ছে অক্সিজেন সাপ্লাই হয়ে যাচ্ছে। তারপর এটি কোষের ভেতরের খাদ্যের সাথে রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। আর এই শক্তি উৎপন্ন করতে অবশ্যই অক্সিজেন প্রয়োজন। তাহলে অক্সিজেনটা কিভাবে যাচ্ছে? রক্তের মাধ্যমে। ফুসফুসে রক্তের সাথে যে অক্সিজেন মিশতেছে সেই রক্ত আবার চলে যাচ্ছে কৈশিক জালিকাতে, সেখান থেকে আন্তঃকোষস্থ রস বের হয়ে কি করতেছে কোষের অভ্যন্তরে প্রবেশ করতেছে। আর যখন কোষের অভ্যন্তরে প্রবেশ করতেছে সেটা আবার খাদ্যের সাথে রাসায়নিক বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? শক্তি উৎপন্ন করছে। আর এই শক্তি থেকেই তাপ শক্তি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসে। আমাদের এই শক্তি থেকে তাপ শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইড আবার রক্তের সাথে মিশে গিয়ে কোথায় চলে আসে? ফুসফুসে এসে সেটা পরিশোধিত হয়। এই যে এই পথটা দেখো, এই পথটা কেমন? এই পথটা হচ্ছে এই রকম। পথটা হচ্ছে এরকম। এরপরে আমাদের এই যে এই প্রসেসটা আছে, ঠিক আছে? সো আমাদের এই প্রসেসটা দেখো কিভাবে নাসারন্ধ্র, এই নাসারন্ধ্র থেকে নাসাপথ, নাসাপথ থেকে নাসাগলবিল, নাসাগলবিল থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া হচ্ছে থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে এলবিওলা বা বায়ুথলি হয়ে এইখান দিয়ে অক্সিজেন পাস হলো। এই নাসারন্ধ্র এইখানে কিন্তু আমরা কি নিছি? এখানে আমরা অক্সিজেন নিছি। এই অক্সিজেন যাচ্ছে নাসাপথ, নাসাপথে নাসাগলবিল, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এলবিওলা বা এলবিওলি বা বায়ুথলি। বায়ুথলি অক্সিজেন থেকে এইখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত হয়ে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল হয়ে ব্রঙ্কাস, ব্রঙ্কাস হয়ে ট্রাকিয়া, ট্রাকিয়া হয়ে নাসাগলবিল, নাসাপথ দিয়ে নাসারন্ধ্র হয়ে আবার বাহিরে বের হয়ে যাচ্ছে। সো আমাদের এই প্রসেসটার মাধ্যমে আমাদের কি হয়? আমাদের দেহে শ্বাস প্রশ্বাস ক্রিয়া চলতে থাকে। এবার আমরা দেখব শ্বসনতন্ত্রের সাধারণ কিছু রোগ। সো আমরা এখন এই যে শ্বসনতন্ত্রের রোগ আছে এই রোগের একটা উদাহরণ দেখি। চলো, হাকিম সাহেব যক্ষায় ভুগছেন, প্রফুল্ল বাবুর অ্যাজমা বা হাঁপানি,
ছোট শিশু বিকাশের নিউমোনিয়া। এই যে রোগগুলো, এই রোগগুলোর কারণ কি? যক্ষা, এজমা বা হাঁপানি এবং নিউমোনিয়া। এদের কারণ কি? কী ধরনের সাবধানতা গ্রহণ করলে তাদের এই রোগগুলি হতো না? এই রোগগুলোর প্রতিকারই বা কী? এই রোগগুলোর কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের ব্যবস্থা যদি আমরা জেনে নিই, তাহলে রোগের আক্রমণ থেকে আমরা অনেকাংশেই রক্ষা পেতে পারি। তো আমাদের সচেতন হওয়া উচিত, তাই না? চলো আমরা জেনে নিই এই রোগগুলো কেন হয়। সো যক্ষা একটি অতি পরিচিত সংক্রামক রোগ। আমরা সবাই জানি যক্ষা ভালো হয়, এই অ্যাডটা একটা সময় বিটিভিতে দেখা যেত। এখন হয়তো বা আমাদের এই জেনারেশন, আমাদের জেনারেশন না, অ্যাকচুয়ালি তোমাদের যে জেনারেশনটা, এই তোমাদের জেনারেশনটা বিটিভি দেখোই না। ইনফ্যাক্ট এখনকার বলতে গেলে টিভি কেউ দেখেই না। আমার নিজের বাসায় টিভি মনে হয় না আমি 7 দিনে একদিন ঠিকমতো কোনো একটা চ্যানেল চালু করে দেখি। মোস্ট অফ দ্য টাইম কী হয়, আমরা কী করি, নেটফ্লিক্স দেখি, রাইট? সো এইটা যে হয় না, কিন্তু এই যে যক্ষা, একটা সময় ছিল যখন যক্ষা অনেক ভয়ানক একটা রোগ ছিল। যক্ষার কোনো প্রতিষেধক ছিল না, যক্ষা হলে মানুষ মারা যেত এবং সেটা সম্পর্কে মানুষের অনেক ধরনের কুসংস্কার ছিল। এরপর কি হলো, যক্ষার ওষুধ আবিষ্কার হলো, তখন বিটিভি চ্যানেলটাতে কি করতো জানো, একটু পরপর যক্ষা ভালো হয় এরকম একটা অ্যাড চলে আসতো, তাই না? আচ্ছা, সো এরকম বিষয়টা হচ্ছে একটা সংক্রামক, কিন্তু এ রোগ সহজে সংক্রমিত হয় যারা অধিক পরিশ্রম করে। কি দেখো তো, যারা অধিক পরিশ্রম করে, দুর্বল, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, অপুষ্টিতে ভুগে বা যক্ষা রোগীর সাথে বাস করে, তারা এ রোগের শিকার হয়ে থাকে। মানে যারা একটু অনেক বেশি পরিশ্রম করে, যাদের শরীরে একটু ইমিউনিটি সিস্টেম দুর্বল, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, অপুষ্টিতে ভুগে, কিংবা যদি বাড়িতে একজন যক্ষা রোগী থাকে তার সাথে অন্যরা বসবাস করে, তাদের কি হয়, এই রোগটা হয়ে থাকে। এর কারণ কি, এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয়। তাহলে যক্ষা কী রোগে, কিসের কারণে হয়? এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে যক্ষা হয়ে থাকে। এবার দেখি যক্ষার লক্ষণ কি। যক্ষার লক্ষণ কি কি, এই লক্ষণগুলো আমাদেরকে লাগবে। এইগুলো কিন্তু HW দিব আমি পরে কিন্তু বলবা না যে ভাইয়া পারি না। সো এখন ভালো করে মনোযোগ দিলে কিন্তু তোমার বাসায় পড়া কম লাগবে। যে এই ক্লাসটা দেখেই তোমার অর্ধেক পড়া যদি কভার হয়ে যায়, তাহলে তুমি পড়ার টাইমটা, পড়াটা দ্রুত সলভ করতে পারবা এবং এরপরে তুমি কি করতে পারো, সেই টাইমটা অন্য কাজে লাগাইতে পারবা। আচ্ছা, লক্ষণ কি কি? দেহের ওজন কমতে থাকে এবং শরীর দুর্বল হতে থাকে। কি হয়? দেহের ওজন কমতে থাকে এবং শরীর কি হয়ে যায় ভাইয়া, দুর্বল হয়ে যায়। শরীরটা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কি হয়? ওজন কমতে থাকে, শরীর দুর্বল হতে থাকে। ঠিক আছে। খুসখুসে কাশি হয়। কেমন কাশি হয়? খুসখুসে কাশি হয়। কখনো কখনো কাশির সাথে রক্ত পড়তে পারে। কি হয়? কখনো কখনো কাশির সাথে কি হতে পারে, রক্ত পড়তে পারে। বিকালের দিকে অল্প অল্প জ্বর হয়। কখন জ্বর হয়? বিকেলের দিকে। রাতে শরীরে ঘাম হয়। রাতে কি হয়? শরীরে ঘাম হয়। বুক বা পিঠে ব্যথা হয়। বুক বা পিঠে কি হয়? ব্যথা হয়। মাঝে মাঝে পেটে অসুখ দেখা দেয়। এই সবগুলো কার লক্ষণ? যক্ষার লক্ষণ। সো একবার দেখো তো, আবার আমার সাথে বলো তো, দেহের ওজন কমতে থাকে, শরীর দুর্বল হতে থাকে, খুসখুসে কাশি হয়, কখনো কাশির সাথে কি হয়, রক্ত পড়তে পারে, বিকেলের দিকে অল্প জ্বর হয় এবং রাতে শরীরে ঘাম হয়। এছাড়া কি হয়? বুক বা পিঠে ব্যথা হয়। মাঝে মাঝে কি দেখা দেয়? পেটে অসুখ দেখা দেয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের যক্ষার লক্ষণ। এবার আসি যক্ষার প্রতিকার। যক্ষার প্রতিকারের জন্য আমাদের কি কি আছে? রোগীকে কি করতে হবে? পুষ্টিকর খাবার দিতে হবে। কেমন খাবার দিতে হবে? রোগী যেন অপুষ্টিতে না থাকে, রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই চিকিৎসা দীর্ঘমেয়াদী, সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই চিকিৎসা বন্ধ করা যাবে না। অ্যাট ফার্স্ট হচ্ছে প্রাথমিকভাবে যেটা করতে হবে যক্ষার প্রতিকারের জন্য, সেটা হচ্ছে রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে এবং যত দ্রুত সম্ভব কি করতে হবে? ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কি করা যাবে না ভাইয়া? কখনোই চিকিৎসা বন্ধ করা যাবে না। সো যক্ষা, এখন এই যক্ষার প্রতিরোধ কিভাবে করব? আমরা তো প্রতিকার দেখলাম, লক্ষণ দেখলাম, কিন্তু প্রতিরোধ কিভাবে করতে পারি? যক্ষা প্রতিষেধক টিকা কি? যক্ষা প্রতিষেধক টিকা হচ্ছে BGC।
যক্ষ্মা প্রতিষেধক টিকার নাম কি ভাইয়া? বিজিসি। এই বিজিসি টিকা কিসের জন্য দেওয়া হয়? যক্ষ্মার জন্য দেওয়া হয়। সো যদি যক্ষ্মা যাদের সমস্যা হবে তাদের এই যক্ষ্মার টিকা কি করা হয়? এই আগেই নেওয়া দেওয়া হয়। এখন কিন্তু যক্ষ্মার টিকা কখন দেওয়া হয়? জন্মের পর থেকে 1 বছরের মধ্যে শিশুকে এই টিকা দেওয়া ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? জন্মের পর থেকে 1 বছরের মধ্যেই কি করে ফেলতে হবে? শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার মানে নবজাতকের ক্ষেত্রে কি হয় ভাইয়া? জন্মের পর থেকে 1 বছরের মধ্যে এই টিকা দেওয়া হয়। কোন টিকা? বিজিসি টিকা। জন্মের পরপরই যত দ্রুত সম্ভব শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করা উচিত। এটা হচ্ছে আমাদের প্রতিরোধ করার জন্য প্রথম কাজ। 2 নম্বর কাজ কি? যক্ষ্মা রোগীকে পৃথক রাখতে হবে। যক্ষ্মা রোগীকে সাধারণ মানুষের সাথে রাখা যাবে না, তাকে একটু পৃথক রাখতে হবে, কারণ এটা সংক্রামক। সবচেয়ে ভালো ব্যবস্থা হলো হাসপাতালে পাঠানো, এতে চিকিৎসা নিশ্চিত হয়। তাহলে কি হয়? তোমার সংক্রমণের হারটাও কমলো এবং তার চিকিৎসাও নিশ্চিত হলো। রোগীর কফ থুতু মাটিতে পুঁতে ফেলা দরকার। রোগীর কফ থুতু কি করতে হবে? মাটিতে পুঁতে ফেলতে হবে, মাটি চাপা দিয়ে রাখতে হবে, কারণ এগুলো অসংখ্য জীবাণু থাকে। কারণ এসবের কি থাকে? অসংখ্য জীবাণু থাকে। হাঁচি কাশির সময় কি করতে হবে? মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে। হাঁচি কাশির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে। সো যক্ষ্মার ক্ষেত্রে কি করতে হবে আমাদের? হাঁচি কাশির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে। যক্ষ্মা রোগীর কাছে শিশুদেরকে নিয়ে যাওয়া উচিত নয়। তাহলে যক্ষ্মার প্রতিষেধকের জন্য প্রথম কি পেলাম আমরা? বিজিসি টিকা, যেটা কখন দিতে হবে? জন্মের পর থেকে 1 বছরের মধ্যে যত দ্রুত সম্ভব। যক্ষ্মা রোগীকে পৃথক রাখা উচিত, বিশেষ করে হাসপাতালে। রোগীর কফ থুতু মাটিতে পুঁতে ফেলতে হবে, মাটি চাপা দিয়ে দিতে হবে। এবং হাঁচি কাশির সময় কি করতে হবে? মুখে রুমাল ইউজ করতে হবে এবং যক্ষ্মা রোগী থেকে শিশুদের দূরে রাখতে হবে। এবার আমরা আসি নিউমোনিয়াতে। আমাদের যে ছোট্ট শিশুটির নিউমোনিয়া হয়েছিল, তার নিউমোনিয়া নিয়ে আমরা এবার দেখি। সো নিউমোনিয়া কি? নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ। কিসের রোগ? নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ। অত্যাধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া রোগ হতে পারে। তার মানে নিউমোনিয়া কই থেকে হতে পারে? রোগটা যদি অতিরিক্ত ঠান্ডা লেগে যায় তাহলে নিউমোনিয়া হতে পারে। হাম, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে। কিভাবে হতে পারে? হাম, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পর ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে। শিশুদের জন্য একটি মারাত্মক রোগ। এই রোগের কারণ কি? এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয়। তাহলে ব্যাকটেরিয়ার আক্রমণে কি হয়? নিউমোনিয়া হয়ে থাকে। এর লক্ষণগুলো কি কি? চলো আমরা একটু দেখে ফেলি। এর লক্ষণগুলো হচ্ছে কাশি ও শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়, বেশি জ্বর হয়, কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। তাহলে আমরা কয়টা কারণ পেলাম? লক্ষণ পেলাম। লক্ষণ 4টা। কাশি ও শ্বাসকষ্ট হয়। কী হবে? নিউমোনিয়া হলে কাশি এবং শ্বাসকষ্ট হবে। শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হবে। নাকের ছিদ্র কেমন হবে? নাকের ছিদ্র বড় হবে। বেশি জ্বর হয়, অনেক বেশি জ্বর হবে। কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করবে। এই লক্ষণগুলো যদি কারো মাঝে দেখা যায় তাহলে আমরা বুঝবো কি? তার নিউমোনিয়া হয়েছে। এবং এটা মোস্টলি কাদের হয়? শিশুদের হয়। এবার আসি নিউমোনিয়ার প্রতিকার এবং প্রতিরোধ কিভাবে করব আমরা। প্রতিকার হচ্ছে কি? প্রতিকার হচ্ছে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ শিশু। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর ঔষধ ও পথ্য খাওয়া। চিকিৎসক যে রোগী ওষুধগুলো দিবে সেগুলো খেতে হবে। বেশি করে পানি ও তরল পদার্থ খেতে হবে। তরল পদার্থ পান করতে হবে। পানি ও তরল পদার্থ কী করতে হবে? পান করতে হবে। স্যুপ এবং ফলের রস জাতীয়। রোগীকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। সো একদম ফ্রেশ ফলের জুস খাওয়াতে হবে, স্যুপ খাওয়াতে হবে, কারণ রোগীকে শরীরে যেন পানির স্বল্পতা না আসতে পারে। অতি দ্রুত কী করতে হবে? চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগীর ডাক্তারের চিকিৎসা যে পথ্য অনুযায়ী কী করতে হবে? রোগীর ওষুধ ও পথ্য খাওয়াতে হবে। বেশি করে পানি ও তরল পদার্থ খাবার খাওয়াতে হবে। রোগীকে কী করতে হবে? পুষ্টিকর খাবার দিতে হবে। এর প্রতিরোধ আমরা কীভাবে করতে পারি? শিশুদের হাম বা ব্রঙ্কাইটিস হলে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ডাক্তারের পরামর্শ নিয়মিত রাখতে হবে যেন তার এই রোগটা কোনোভাবেই অনেক বেশি ভয়ঙ্কর ক্ষতির কারণ না হয়ে যায়। এবার আসি ব্রঙ্কাইটিসের কথায়। ব্রঙ্কাইটিস কি? শ্বাসনালীর সংক্রমণকে কি বলা হয়? শ্বাসনালীর সংক্রমণকে বলা হয়
ব্রঙ্কাইটিস। শ্বাসনালীর সংক্রমণকে কি বলা হয়? ব্রঙ্কাইটিস। অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলাবালি মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং ধূমপান থেকে এই রোগ হতে পারে। ব্রঙ্কাইটিস কি থেকে হতে পারে? অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলাবালি মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা কিংবা ধূমপান থেকে এই রোগ হতে পারে। আমাদের এই ব্রঙ্কাইটিসের কারণ কি? এটি একটি ভাইরাস। তার মানে এর আগে আমরা দুইটা পেলাম কি, ব্যাকটেরিয়া থেকে হয়, আর ব্রঙ্কাইটিস কি কারণে হয়? ভাইরাস থেকে এই রোগ হয়। এর লক্ষণ কি কি আছে ভাইয়ারা? এর লক্ষণ আমাদেরকে দেখতে হবে। এর লক্ষণ হচ্ছে কাশি ও শ্বাসকষ্ট হয়, কাশির সাথে কফ থাকে, জ্বর হয়, রোগী ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। ঠিক আছে, আমাদের লক্ষণ কি কি আছে? কাশি ও শ্বাসকষ্ট হয়, কাশির সাথে কফ থাকে, জ্বর হয় এবং রোগী ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। ব্রঙ্কাইটিসের লক্ষণটা আমার সাথে আরও একবার বলো। কাশি ও শ্বাসকষ্ট হয়, কাশির সাথে কফ থাকে, জ্বর হয় এবং রোগী ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। এর প্রতিকারটা কি? ধূমপান বন্ধ করতে হবে। ধূমপান কি করতে হবে? বন্ধ করতে হবে। যারা ধূমপান করে, তো যারা ধূমপান করে তাদেরকে সাবধান করতে হবে যে আপনার ব্রঙ্কাইটিস হতে পারে, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সো ধূমপান করা মানুষদেরকে অবশ্যই সচেতন করতে হবে যে আপনার ব্রঙ্কাইটিস হতে পারে, কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবার আসি আমরা হাঁপানি বা অ্যাজমা। হাঁপানি বা অ্যাজমাতে কি হয়? হাঁপানি বা অ্যাজমা। সো হাঁপানি বা অ্যাজমা কি? হাঁপানি বা অ্যাজমা হচ্ছে ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ নয়। তাহলে হাঁপানি বা অ্যাজমা কি? এর কারণ কি? বিশেষ কোনো খাবার, বাতাসে উপস্থিত ধুলাবালি অথবা ফুলের রেণু প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে। হাঁপানি কিভাবে হতে পারে? বিশেষ কোনো খাবার, বাতাসে উপস্থিত ধুলাবালি অথবা ফুলের রেণু প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে। শিশুদের ক্ষেত্রে কি হয়? সাধারণত সর্দি থেকে শিশুদের ক্ষেত্রে কি হয়? সাধারণত সর্দি থেকে হাঁপানি হতে পারে। এর ব্যতিক্রম কি? বছরের বিশেষ ঋতু বা ঋতু পরিবর্তনের সময়, বছরের বিশেষ ঋতু বা ঋতু পরিবর্তনের সময় এই রোগ বেড়ে যায়। এই হাঁপানি রোগটা কখন? নর্মালি শীতকালে কি হয়? এই ঋতুতে এসে এই হাঁপানি রোগটা বেড়ে যায়। সো এর লক্ষণগুলো চলো আমরা একবার দেখে ফেলি। আমাদের এই যে হাঁপানির লক্ষণগুলো কি ভাইয়ারা? সো চলো, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। হাঁপানিতে কি হয়? হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো হয়, রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়। ফুসফুসের বায়ুথলিতে কি হয়? ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, ফলে রোগীর কষ্ট হয়। রোগীর কি হয়? কষ্ট হয়। শ্বাস নেওয়ার সময় রোগীর শ্বাস নেওয়ার সময় কি হয়? শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝের চামড়া বা ভিতরের দিকে ঢুকে যায়। কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়, জ্বর থাকে না, রোগী কোনো শক্ত খাবার খেতে পারে না, কখনো কখনো কি হয়? বমি হয়, রোগী দুর্বল হয়ে পারে। তার মানে এই যে আমাদের হাঁপানির লক্ষণগুলো কি? অনেকগুলো হাঁপানির লক্ষণ আছে। সো আমাদের এটাতে কি হচ্ছে ভাইয়া? হাঁপানিতে কি হচ্ছে? শ্বাসকষ্ট বেড়ে যায়। এইখানে আমাদের যে সমস্যাটা হবে এটা মূলত কি? শ্বাসকষ্টের সাথে সম্পর্কিত, এবং আমরা আলটিমেটলি কি করতে পারবো না? শ্বাস নিতে পারবো না। সো যেমন কি আমাদের শ্বাসকষ্ট সমস্যা হবে, শ্বাস নিতে সমস্যা হবে, বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হবে না, রোগীর কষ্ট হবে, শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝে চামড়া ভিতর দিকে এরকম টাইপের হয়ে যাবে, কাশির সাথে কখনো কখনো কফ বের হবে, জ্বর থাকবে না। যে এই রোগে আমাদের হাঁপানি বা অ্যাজমাতে কিন্তু কোনো জ্বর থাকে না। রোগী কী করতে পারে না? শক্ত খাবার পেতে পারে না, তার গলায় ব্যথা হয়, কখনো কখনো কি হয়? বমি হয় এবং রোগী দুর্বল হয়ে পড়ে। আমরা হাঁপানি বা অ্যাজমার লক্ষণগুলো দেখে ফেললাম। চলো এবার আমরা প্রতিকারগুলো সম্পর্কেও একটু জেনে ফেলি। সো প্রতিকারগুলোতে কি আছে আমাদের? আলো ও বাতাসপূর্ণ গৃহে বসবাস করা, যে সকল জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে হাঁপানি বাড়ে তা থেকে দূরে থাকা। যেমন কি আছে? পশমি কাপড়। যেমন কি আছে ভাইয়ারা? পশমি কাপড়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা, ধোঁয়া ধুলাবালি ইত্যাদি থেকে দূরে থাকা, ধূমপান পরিহার করা,
ঔষধ সেবনে শ্বাসকষ্টের কিছুটা লাঘব হয় বটে, কিন্তু রোগ পুরোপুরি ভালো হয় না। সো আমরা এর প্রতিকারগুলোতে কী কী দেখবো? আলো বাতাসপূর্ণ আমাদের গৃহে বসবাস করতে হবে। যে সমস্ত জিনিস শ্বাসকষ্ট বা হাঁপানি বাড়ায় সেগুলোকে আমাদের কি করতে হবে? পরিহার করতে পারে। এক্সাম্পল হতে পারে কি? পশমি কাপড়। ডাক্তারের পরামর্শ মেনে তো মাস্ট বি চলতে হবে। ধোঁয়া ধুলাবালি ইত্যাদি থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে থাকতে হবে। এরপর আমাদের কি করতে হবে? ধূমপান পরিহার করতে হবে। আমাদের কি করতে হবে? ধূমপান পরিহার করতে হবে। শ্বাসকষ্টের জন্য আমরা ঔষধ সেবন করতে পারি যাতে করে আমাদের কষ্টটা কিছুটা লাঘব হবে, কিন্তু শ্বাসকষ্ট কখনো পুরোপুরি ভালো হয় না। তাই শ্বাসকষ্ট লাঘবে রুগীর সাথে সবসময় ঔষধ রাখতে হবে। যে ইনহেলার যেটাকে আমরা বলি, সেটা আমাদেরকে সবসময় সাথে রাখতে হবে। এবার আমরা আমাদের পরবর্তী পাঠে যাই। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে পত্ররন্ধ্র এবং রক্ষীকুশ। সো পত্ররন্ধ্র এবং রক্ষীকুশ কি? পত্ররন্ধ্রের রক্ষীকুশগুলো পত্ররন্ধ্রকে খোলা বা বন্ধ রাখতে সাহায্য করে। পত্ররন্ধ্রের রক্ষীকুশগুলো কি করে? পত্ররন্ধ্রকে খোলা বা বন্ধ রাখতে সাহায্য করে। এটা ক না ভাইয়া, এটা ভ হবে অ্যাকচুয়ালি। খোলা বা বন্ধ রাখতে কে সাহায্য করে? পত্ররন্ধ্রকে, রক্ষীকুশগুলো পত্ররন্ধ্রকে খোলা বা বন্ধ রাখতে সাহায্য করে। রক্ষীকুশে কি থাকে? রক্ষীকুশে ক্লোরোফিল থাকে। তাই দিনের বেলায় রক্ষীকুশগুলোতে সালোক সংশ্লেষণ ঘটে এবং এর ফলেই পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে কি হয়? রক্ষীকুশগুলোতে কি থাকে? ক্লোরোফিল থাকে। তাই সালোক সংশ্লেষণের সময় কি হয়? এই পত্ররন্ধ্রগুলো খুলে যায়। প্রতিটি জীবের জন্যই কি? শ্বসন অপরিহার্য। শ্বসন কার জন্য? প্রতিটি জীবের জন্যই অপরিহার্য। এবার আমরা দেখি বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। আচ্ছা ওয়েট, আচ্ছা আমাদের স্লাইডে রিপিট হয়ে গেছিল, সো এটা স্কিপ ইট। সো আমাদের একটা কাজ আছে এখানে, কি দলগত কাজের মাধ্যমে সালোক সংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য লিখে একটি পোস্টার উপস্থাপন করো। এটা তোমাদের দলগত কাজ না, ব্যক্তিগত কাজ। কি? সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মাঝে পার্থক্য খাতায় লিখে অবশ্যই আমাদের গ্রুপে সাবমিট করবা। আমরা সেটা চেক করব। এই HWর উপর কিন্তু পুরস্কার থাকবেই। এবার আমরা কি করব? আমাদের অনুশীলনী সলভিংয়ে যাই। চলো আমরা অনুশীলনটা সলভ করে ফেলি। অ্যাট ফার্স্ট আমাদের আছে কি? শূন্যস্থান পূরণ। সো শূন্যস্থান পূরণ কি? কোথায় খাদ্য তৈরি হয় কিন্তু খাদ্য জারিত হয় কোথায়? আচ্ছা, পাতায় খাদ্য তৈরি হয় কিন্তু খাদ্য জারিত হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। আর জীবকোষের কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর। ফুসফুসে অসংখ্য কি দ্বারা গঠিত? ফুসফুস অসংখ্য এলভিওলাই দ্বারা গঠিত। ফুসফুস অসংখ্য কি দ্বারা গঠিত ভাইয়া? এলভিওলাই দ্বারা গঠিত। কোনটি ছোঁয়াচে রোগ? যক্ষ্মা একটি ছোঁয়াচে রোগ। আরও অসংখ্য রোগ আছে, কিন্তু আমাদের বইয়ের পাঠ্য অনুযায়ী আমাদের কি? যক্ষ্মা একটি ছোঁয়াচে রোগ। শ্বসন একটি কি প্রক্রিয়া? শ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। সো এবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব, যেগুলোর উত্তর তোমরা কি করবা? খাতায় লিখে আমাদের গ্রুপে পোস্ট করবা, এবং এটাও তোমাদের HW। অন্তঃশ্বসন কাকে বলে? খুব সুন্দর করে পড়াইছি, সংজ্ঞাটা লিখে ফেলবা। পরবর্তী প্রশ্ন কি? নিউমোনিয়া রোগের কারণ এবং লক্ষণ। রোগের কারণ এবং লক্ষণ যেগুলো মার্ক করে দিয়েছি সেগুলো পরে মুখস্থ করে খাতায় না দেখে লিখবা। এর পরবর্তীতে আমাদের কি আছে? শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। আমরা কি জানি? প্রতিটি জীবের জন্য শ্বসন অপরিহার্য। কেন অপরিহার্য? কারণ শ্বসনের মাধ্যমে আমাদের দেহে শ্বাস প্রশ্বাস চলে এবং শক্তির উৎপন্ন হওয়ার সমস্ত। তার মানে কি? জীবের জৈবনিক কার্যাবলী পরিচালনার জন্য শ্বসন একটি অত্যাবশ্যকীয়। সো এই শ্বসনের প্রয়োজনীয়তা এখানে আমরা পয়েন্ট আউট করে লিখতে পারবো। এর পরবর্তী কি? আমাদের বায়ুথলির কাজ কি? বায়ুথলিতে কি হয়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই আমাদের গ্যাসগুলো আছে সেগুলো কি হয়? সেখানে সংরক্ষিত হয় এবং পাম্প হয়। সো বায়ুথলির কাজটাও আমরা পয়েন্ট আউট করে লিখে ফেলতে পারবো। পরবর্তীতে আমাদের কি আছে? উদ্ভিদ ও প্রাণীদেহের শ্বসন প্রক্রিয়া। উদ্ভিদ এবং প্রাণীদেহের শ্বসন প্রক্রিয়া কিন্তু ভিন্ন। উদ্ভিদে কি হয়? পত্ররন্ধ্রের মাধ্যমে, কিন্তু প্রাণীদেহে নিম্ন শ্রেণী এবং উচ্চ শ্রেণীর মাঝখানে ফুলকা এবং ফুসফুসের মাধ্যমে হয়। এই দুইটা ডিফারেন্স আমরা ব্যাখ্যা করব এখানে। সো এরপরে আমাদের জন্য কি আছে? বহু নির্বাচনী কোশ্চেন আসছে। সো চলো বহু নির্বাচনী কোশ্চেনগুলো আমরা একটু দেখি। কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গ নয়? উদ্ভিদের শ্বসনের অঙ্গ নয় কোনটি? আচ্ছা ওয়েট, এখানে ভুল লাগানো হয়েছে। কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গ নয়? দেখো তো, ত্বক, লেন্টিসেল, রক্ষীকুশ, পত্ররন্ধ্র। কোনটি হবে কারেক্ট আনসার? সো আমাদের এখানে শ্বসন অঙ্গ নয় হবে কোনটি? আমাদের ত্বক অবশ্যই শ্বসন অঙ্গ উদ্ভিদের, লেন্টিসেল অবশ্যই শ্বসন অঙ্গ, রক্ষীকুশ আমাদের কি শ্বসন অঙ্গ নয়, এবং পত্ররন্ধ্র তো অবশ্যই শ্বসন অঙ্গ।
পরবর্তী কোশ্চেনে আমরা আসি, নিম্ন শ্রেণীর প্রাণী শ্বাসকার্য চালায় কিভাবে? নিম্ন শ্রেণীর প্রাণী কি করে? শ্বাসকার্য কিভাবে চালায় ভাইয়ারা? চলো দেখি তো। নিম্ন শ্রেণীর প্রাণীরা কি করে? ফুলকা এবং ত্বকের সাহায্যে না, ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে। ত্বক ও ট্রাকিয়া এখানে কি আসতেছে না, তার মানে আমরা কি জানি নিম্ন শ্রেণীর প্রাণীরা চালায় কার সাহায্যে? ফুলকার সাহায্যে। তার মানে ফুলকা এবং ত্বকের সাহায্যে, এবং আমাদের কি অপশন আছে? ফুসফুস ও ফুলকার সাহায্যে। তাহলে আমাদের এখানে শ্বাসকার্য চালাতে কোনটা দিয়ে? এক, আমাদের কি আছে? ফুসফুস এবং ফুলকা। অবশ্যই প্রাণীর ক্ষেত্রে ত্বকের সাথে শ্বাসকার্য চালানোর কোনো কানেকশন নেই। তার মানে আমাদের এখানে কারেক্ট আনসারটা কি? আমাদের কারেক্ট আনসারটা এখানে অ্যাকচুয়ালি আমাদের দেয়া নাই, তো আমাদের এটা কি হবে? এটা হবে ফুলকার সাহায্যে কি হয়? নিম্ন শ্রেণীর প্রাণীরা কি করে? তাদের শ্বাসকার্য পরিচালনা করে থাকে। উদ্দীপকটি লক্ষ্য করো, এখানে কি দেয়া আছে? আমাদের ফুল একটি প্রসেস দেওয়া আছে। উপরে আমাদের কি আছে? ট্রাকিয়া। তারপরে আমাদের এখানে কি আছে? ব্রঙ্কাস হয়ে যাচ্ছে। তো আমাদের ডব্লিউ চিহ্নিত অংশ কি? এই যে আমরা কি জানি, এইখানে ব্রঙ্কিওলটা যখন ভাগ হয়ে যায় তখন আমরা তাকে কি বলবো? ডব্লিউ চিহ্নটাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কাস। উদ্দীপকে কোন অংশটিতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে? কোন অংশটিতে? আমাদের এই যে অংশটিতে যে বায়ু এখানে আছে, এখানে কি হয়? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। তার মানে কোন অংশটিতে? ওয়াই অংশটিতে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে থাকে। আর বি এর সংক্রমণ, ভি কোন অংশটা? এই যে আমাদের অংশটা, এই অংশটাতে কোন রোগ হয়? কোন রোগ হয়? ব্রঙ্কাসে যদি আমাদের সমস্যা হয় তাহলে আমাদের যে রোগটা হয় সেটা হচ্ছে কি? ব্রঙ্কাইটিস। এবার আমরা একটু সৃজনশীল প্রশ্ন দেখি। সেমভাবে আমাদের দুটো সৃজনশীল থাকবে, যেটা আমি শুধুমাত্র তোমাদের মেইন উত্তরটুকু বলে দিব। বাকিটা তোমরা কি করবা? বাকিটা তোমরা খাতায় লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করবা। সো ফার্স্টে কি আছে কোশ্চেন? প্লোরা কি? আমরা কার আবরণকে প্লোরা বলা হয়? তোমরা কিন্তু জানো। সো পড়াটা কমপ্লিট করার পরে সেটা আমরা এক লাইনে লিখে ফেলবো। নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, ব্যাখ্যা করো। নিউমোনিয়া কাদের হয়? শিশুদের হয়ে থাকে। নিউমোনিয়া কেন মারাত্মক রোগ? কারণ শিশুদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, এবং যদি শ্বাস প্রশ্বাস ঠিকমতো না নিতে পারে তাহলে শিশুর মৃত্যু হতে পারে। চিত্রে সংগঠিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এই চিত্রে কি হচ্ছে? আমরা কি করতেছি? এই যে অক্সিজেন এবং জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা নিচ্ছি। টোটালি আমাদের কি হচ্ছে? শ্বাস প্রশ্বাস শ্বসন প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। আমরা এই যে বাতাস নিচ্ছি, এখান দিয়ে আমাদের যাচ্ছে, অক্সিজেনের বিনিময় করতেছে কার্বন ডাইঅক্সাইড হয়ে, দিন শেষে আমাদের কার্বন ডাইঅক্সাইড এদিকে বের হয়ে যাচ্ছে, আর এদিক থেকে আমাদের অক্সিজেন এবং ধুলাবালি ভিতরে প্রবেশ করছে। সো এফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে, এফ উপাদানটি কি? ধুলাবালি। এটি যদি ই অংশে প্রবেশ করে, তার মানে আমাদের ফুসফুসে প্রবেশ করে, তাহলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়। তার মানে আমাদের কি হবে? এই যে ধুলাবালি প্রবেশ করে আমাদের ফুসফুসের রোগ দেখা দিবে। সো আমরা সেই রোগগুলোর প্রতিরোধের উপায় ব্যাখ্যা করব। কি কি করতে হবে? আমাদেরকে ধুলাবালির স্থানে মাস্ক ব্যবহার করতে হবে। আমাদেরকে যখন আমরা হাঁচি কাশি দিব তখন সেখানে আমাদের রুমাল ব্যবহার করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশে থাকতে হবে। এরকম ফুসফুসের রোগ ব্যাধির নিয়মে আমাদের যে সমস্ত নিয়ম প্রতিকারগুলো মেনে চলতে হয় সেগুলো আমরা এখানে পয়েন্ট আউট করে লিখে ফেলবো। এর পরবর্তীতে আমাদের হোমওয়ার্ক কি আছে? এইখানে কি প্রসেস দেখানো হয়েছে? এখানে একটি গাছ দেখানো হয়েছে, পাখি এবং সূর্য। তার মানে কি? এটা একটা প্রকৃতির ইকোসিস্টেম। আচ্ছা, শ্বসন কি? অবশ্যই সংজ্ঞাটা লিখে ফেলবা শ্বসনের। পত্ররূপে কিভাবে শ্বসনে সাহায্য করে? পত্ররূপ তো কিভাবে শ্বসনে সাহায্য করে। আচ্ছা, শ্বসনের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে? এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয় কোথায়? পত্ররন্ধ্রে, তাই না? সো সেই পাতার মাধ্যমেই তো মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তার মানে শ্বসন প্রক্রিয়ার মূল ভিত্তি কোথায়? এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। ঘ নম্বরে কি আছে? ওয়াই ও জেড। ওয়াই হচ্ছে একটি গাছ এবং এই জেড হচ্ছে একটি পাখি। জেডের মধ্যে কোনটি এক্সের উপাদান সরাসরি ব্যবহার করে? ব্যাখ্যা করো। খুবই সাধারণ। ওয়াই আমাদের সবচেয়ে সূর্যালোকের আলো ব্যবহার করবে, কারণ কি হচ্ছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদ কি করে? খাদ্য তৈরি করে এবং শক্তি তৈরি করে, আর সেখান থেকে আমাদের প্রাণীকুল খাদ্য এবং শক্তি গ্রহণ করে থাকে। ঘ নম্বর কোশ্চেন আছে কি? গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ইওএফ কিবা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি চিত্রে একটা জিনিস দেয়া নাই, সেটা হচ্ছে ইওএফ একের উপর নির্ভরশীল। এখানে দেখো গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে এখানে ইওএফ না, ওয়াই এবং জেড কিভাবে একে অন্যের সাথে নির্ভরশীল। দেখো, গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে উদ্ভিদ কি করে? ও পরিবেশে অক্সিজেন ছেড়ে দেয় এবং পাখি করে সেটা গ্রহণ করতেছে। সো আমরা সেটা কি গ্যাসীয় বিনিময়টা লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। এরপর তোমাদের জন্য আরও কিছু কাজ আছে। সো চলো সেই কাজগুলো আমরা একটু দেখি।
1 নাম্বার শ্বসনতন্ত্রের চিত্র এঁকে চিহ্নিত করো এবং শ্বসনে ফুসফুসের গুরুত্ব আলোচনা করো। অ্যাডভান্স চিত্রটা আঁকবা এবং সেই চিত্রটাকে চিহ্নিত করবা এবং শ্বসনের ক্ষেত্রে ফুসফুসের গুরুত্ব তারপর নিচে ব্যাখ্যা করবা এবং সেটা খাতায় লেখার পর ছবি তুলে গ্রুপে পোস্ট করবো অন্য এইচডব্লিউর মতো। দেন আমাদের আরও একটা এইচডব্লিউ কি আছে, বেশ কয়েকবার উঠা বসা করো অথবা দৌড়াও। বেশ কয়েকবার কী করো, উঠা বসা করো অথবা দৌড়াও। তারপর ঘড়ি ধরে নিঃশ্বাস প্রশ্বাস গণনা করো। দেখবে বিশ্রামরত অবস্থায় নিঃশ্বাস প্রশ্বাস যত ছিল পরিশ্রমের ফলে তা বৃদ্ধি পেয়েছে। তোমার ছোটো ভাই বোনদের প্রত্যেকের প্রতি মিনিটে নিঃশ্বাস প্রশ্বাসের হার গণনা করো। এটা তোমার ছোটো ভাই বোনদের করো বা নিজেরটা করো, যে কোনো একজনেরটা কী করবা, কিছুক্ষণ উঠবা বসবা এবং কিছুক্ষণ দৌড়াবা। ঠিক আছে, দৌড়ানোর পর তোমরা শ্বাস প্রশ্বাস, যদি আমরা পরিশ্রম করে ফিরি তখন আমরা অনেক বেশি শ্বাস প্রশ্বাস নিব, সেটা আমরা কাউন্ট করবো, কয়বার আমরা নিঃশ্বাস নিচ্ছি, কয়বার আমরা নিঃশ্বাস ত্যাগ করছি এবং কয়বার প্রশ্বাস নিচ্ছি। তারপর সেটা আমরা একটা চার্ট তৈরি করে ফেলবো। পরবর্তীতে আমাদের কী কাজ আছে, ওই যে আমরা চার্ট তৈরি করেছি, চার্ট দেখে শ্বসনতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং ফুসফুসের কাজ বর্ণনা করো, সেটা আগের কাজে হয়ে গেছে, সো এটা না করলেও চলবে। সো এই তো ছিল আমাদের আজকের শ্বসন ক্লাস। সো শ্বসনের ক্ষেত্রে আমরা মূলত আজকে কি বুঝতে পারলাম, শ্বসনের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে শ্বসনের মাধ্যমেই আলটিমেটলি আমাদের জীবনের যে সমস্ত সাইকেল, আমাদের শক্তি, শ্বাস প্রশ্বাস, বেঁচে থাকা সব কিছু সম্পন্ন হচ্ছে। সো এই চ্যাপ্টারের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার পর বইটা আমরা পড়ব এবং আমাদের এইচডব্লিউগুলো কমপ্লিট করব। এইচডব্লিউ খাতায় লেখার পর সেটা ছবি তুলে গ্রুপে পোস্ট করব। সবগুলো ক্লাস মিলিয়ে যার এইচডব্লিউ সেরা হবে তার জন্য কিন্তু পুরস্কার থাকছে। সো ততক্ষণ সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।